সো আমরা ফার্স্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। আমরা যে বললাম যে একটু আগে যে এটা শেপ, ডিফারেন্ট শেপের চেঞ্জ হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, আয়তন হইতে পারে, পার্শ্ব পার্শ্ব সরণ হইতে পারে, বা পার্শ্বের দিকে বিকৃতি হইতে পারে না। তো এখন এই প্রত্যেকটা জিনিসকে আমরা এক একটা ভাবে দেখবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পার্শ্ব পীড়ন, সরি দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি। তো তাহলে দেখো যে এই দুইটা জিনিস যদি আমরা দেখি, তো দৈর্ঘ্য পীড়ন জিনিসটা কি, তাহলে আমি কিন্তু এটা মানে অলরেডি পড়ে আসছি যে কোনো একটা বস্তুকে তুমি যদি নিচের দিকে বল প্রয়োগ করো তাহলে এটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। সো দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, যতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তো এটা হচ্ছে আমাদের এফ এস এন কর্তৃক প্রযুক্ত বল। আর এটার বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এফ আর বা রিস্ট্রেইন ফোর্স। সো তাহলে এইখানে আমরা যে জিনিসটা বলতে পারবো যে এখানে আমাদের দৈর্ঘ্য বিকৃতি জিনিসটা কি, ওই আগের সংজ্ঞা অনুসারে একক একক যেই দৈর্ঘ্য তাতে হচ্ছে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হয়েছে, তাহলে এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আমাদের তখন দৈর্ঘ্য বিকৃতিটা নিয়েই প্রত্যেকটা শেপের এক্সাম্পলটা দিছে, তাই না? তো এখন কথা কথা হচ্ছে যে দৈর্ঘ্য পীড়ন কি হবে। তো তাহলে দেখো যে এখানে হচ্ছে আমাদের রিস্ট্রেইন ফোর্সটা কি এফ আর ডিভাইডেড বাই এ, ঠিক আছে? সো দেখো যে আমি বারবার বলতেছি যে এটা সংজ্ঞা অনুসারে হচ্ছে এফ আর, কিন্তু আমাদের মানগত দিক থেকে এটা আলটিমেটলি এফ আর আর হচ্ছে এফ এস এর দুইটা বলের মান কিন্তু সমান, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতি আমরা পেলাম। তো তাহলে দেখো যে এখানে একটু আগে একটা আমরা কনসেপ্ট পড়ে আসছি যে ধ্রুবক পীড়ন আর বিকৃতির যে অনুপাতটা। তো তাহলে এখানেও তো এই দুইটার অনুপাতটা একটা ধ্রুবক পাওয়ার কথা, তাই না? তো তাহলে আমরা বলতে পারি যে এফ আর ডিভাইডেড বাই এ এটা হচ্ছে আমাদের পীড়ন, ডিভাইডেড বাই হচ্ছে এল ডিভাইডেড স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটা একটা ধ্রুবক, তাই না? সো তাহলে এই উপরটা কি, উপরটা আমরা বোঝালাম দৈর্ঘ্যের জন্য যেই আহ পীড়ন পেয়েছি সেটা, আর নিচেরটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের জন্য যে বিকৃতি পেয়েছি সেটা। তো এই দুইটার অনুপাতকে একটা ধ্রুবক বলা হয়। তো এই ধ্রুবকটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। এটাও অ্যাকচুয়ালি একটা স্থিতিস্থাপক ধ্রুবক, কিন্তু এটার স্পেশালাইজড একটা নাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। সো আই গেস এটুকু ক্লিয়ার। এটাকে রিপ্রেজেন্ট করা হয় ইয়ং এর নাম অনুসারে ওয়াই দিয়ে, ঠিক আছে? তো তাহলে এটা আমরা কি পাবো, এফ বাই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো এই দুইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সিম্পল ইয়ং এর গুণকের ফর্মুলা। সো এখন কথা হচ্ছে ধরো তুমি হচ্ছে একটা তার নিলে, সিম্পল এটা হচ্ছে একটা তার, মোটা করে দেখাইলাম, ঠিক আছে? সো এই তারের তো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা চিন্তা করো পাই আর স্কয়ার, ঠিক আছে? তো এখন তাহলে এরপর তুমি কি করলা যে এটা নিচে একটা ভর ঝুলাই দিলে, ঠিক আছে? তো একটা ভর ঝুলাই দিলে তাহলে যে কোনো বস্তুকে তুমি যদি একটা ঝুলাই দাও উপর থেকে, তো তার নিচের দিকে বলটা কি, অভিকর্ষ ত্বরণের কারণে যে বল পাবে সেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এমজি, ঠিক আছে? তো তাহলে তার জন্য ইয়ং এর গুণাঙ্ক কি হবে, সেটার যদি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা হয় এল স্মল এল, দৈর্ঘ্য বৃদ্ধি এটা কিন্তু পরবর্তীতে দৈর্ঘ্য না, স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা এল প্রাইম মাইনাস এল এটাকে, ঠিক আছে? তো এটা যদি দৈর্ঘ্য বৃদ্ধিটা হয় আমাদের স্মল এল, তাহলে এখান থেকে আমরা ইয়ং এর গুণাঙ্কের যে ফর্মুলাটা সেটা নর্মালি কি জানি, এ স্মল এল। তো তাহলে দেখো যে এফ এটার মানটা অ্যাকচুয়ালি এখন কত এখানে, দেখো এফ এর মানটা কি এমজি সমান। তো তাহলে এখানে আমরা বলতে পারবো এমজি এফ, ঠিক আছে? আর নিচে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই তো? তো তাহলে এটার কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এফ। আই গেস এটুকু বোঝা গেছে। সো ম্যাথ আসলে আমরা এভাবে করে জিনিসটা করব। তো এখানে কেন এমজি হয়েছে আই গেস বোঝা গেছে, এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে অভিকর্ষ ত্বরণের কারণে যে বলটা ফিল করবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওর কারণে যে বলটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে এমজি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে দেখো যে এটার তো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাই না? নিচের দিকে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে বা শেপের চেঞ্জ হয়েছে। তো কোনো একটা বস্তুর শেপের চেঞ্জ হওয়া বা দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পায় তাহলে তো সেখানে একটা কাজ হয়, তাই না? সরণ হয়েছে না আলটিমেটলি, তো সরণ হলে তো সেখানে একটা কাজ হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে যে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির জন্য যে কাজটা হয়েছে সেই কাজের মানটা বের করা। সো আমরা কি পড়তেছিলাম, দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি। সো এটার মধ্যে আমরা কি কি দেখলাম, ফার্স্ট অফ অল দেখলাম যে ইয়ং এর গুণাঙ্ক। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কাজ, কাজের মানটা কি হবে সেই জিনিসটা আমরা বের করবো। তো তাহলে দেখো যে এখানে আমি যদি বস্তুটাকে আবার আঁকি, সো তাহলে দেখো যে নিচের দিকে যে বলটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এফ, আর এটার যে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এরপরে, তাই না? সো বারবার একই ফিগার রাখতেছি আসলে। সো এখানে যে দৈর্ঘ্য বৃদ্ধিটার পরিমাণ সেটা হচ্ছে আমাদের স্মল এ, ওকে? তো তাহলে এখান থেকে আমাদের কৃত কাজের মানটা কিভাবে বের করতে পারি, আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস কস থেটা, তাই না? তো একটা হচ্ছে বল, আরেকটা হচ্ছে আমাদের এখানে সরণ, আরেকটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। সাপোজ যে তুমি যদি একটা বস্তুকে এখান থেকে এই বরাবর একটা বল অ্যাপ্লাই করো,
এই বরাবর একটা বল অ্যাপ্লাই করো, এটা হচ্ছে এফ, আর এই দিক বরাবর বস্তুটা সরণ হয় এস, তাহলে এদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় তখন অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো এফ এস কস থিটা। ওকে, সো এখন এখানে সিম্পলি চিন্তা করো যে এইখানে বলের মানটা কি, বল অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এফ, আর এস যেটা সরণটা কত, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি যতটুকু হয়েছে ততটুকুই সরণ এফ এল কস থেটা। থেটাটা কি, দেখো বলটা এদিকেই অ্যাপ্লাই করছো, সরণটাও তো এদিকেই হয়েছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। সো তাহলে এইটা হওয়ার ছিল, মানে এটা কাজের মান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এটা কাজের মান না। তো এটা একটা ভুল কনসেপ্ট। সো কেন কাজের মান না সেটা তুমি নিজেই বুঝতে পারবা। তো তাহলে সিম্পলি দেখো যে আমাদের তো এখানে বলের মানটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা বলে আসছি কি একটু আগে যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সো পীড়ন যদি বিকৃতির সমানুপাতিক হয় তার মানে কি এফ বাই এ সমানুপাতিক হচ্ছে আমাদের স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, তাই না? তো তাহলে এখান থেকে আমি কি সিম্পলি বলতে পারি না যে এফ সমানুপাতিক এল, দৈর্ঘ্য বৃদ্ধির সাথে বলটা সমানুপাতিক। তো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে যদি বলটা সমানুপাতিক হয় তাহলে কি অ্যাকচুয়ালি আমাদের ক্রমাগত দৈর্ঘ্যটা তো বৃদ্ধি পাচ্ছে, আর ক্রমাগত যদি দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় তো তাহলে বলের মানটাও কি বাড়াতে হবে ওই অনুসারে। তো তুমি একটা কোনো বস্তুকে যদি 10 সেন্টিমিটার বিকৃতি করতে চাও একটা রাবারকে, আর যদি 20 সেন্টিমিটার বিকৃত করতে চাও তাহলে তো কোনটাতে একটাতে বেশি বল অ্যাপ্লাই করতে হবে অবশ্যই। তো তাহলে এখন কথা হচ্ছে যে এটা তো কনস্ট্যান্ট বল না, তাহলে আমি কি বলতে পারি এফ ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যদি না হয় তাহলে তুমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবা না, কনস্ট্যান্ট না হলে এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবা না। সো তখন আসে অ্যাকচুয়ালি আমাদের যোগজীকরণের কনসেপ্টটা। সো কিভাবে, তুমি দেখো যে এটা তো, এই যে এখানে বস্তুটা দৈর্ঘ্যটা যে বৃদ্ধি পেয়েছে একটু একটু করে বৃদ্ধি পেয়েছে, খুব ছোট 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 পার্ট নিয়ে টোটাল দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে। তো এখন দেখো খুবই ছোট্ট, টেন্স টু জিরো, টেন্স টু জিরো মানে একদম জিরো দৈর্ঘ্য বৃদ্ধিতে, মানে ডেল এল, মানে সরি স্মল এল এর যে পরিমাণটা এটা যদি খুবই ছোট হয় জিরোর কাছাকাছি, তাহলে ওই ছোট্ট একটা জায়গায় বলের মানটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে। কিন্তু যখন তুমি এটা দৈর্ঘ্যটা আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু দৈর্ঘ্যের মানে বলের মানটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আমি ছোট্ট একটা জায়গার জন্য কিন্তু এই কনস্ট্যান্ট বলের যে ফর্মুলাটা আছে কৃতকাজে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। আমার কথাটা আই গেস বুঝতে পারছো। সো যে আমি যেটা বলতেছিলাম যে ছোট্ট একটা, এখান থেকে দেখো যে খুবই ছোট্ট একটা সরণ, এখান থেকে এতটুকু সরণ, তো এটা তো খুবই ছোট। তো খুবই ছোটর মধ্যে দেখো বলের মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, খুবই ছোট জায়গায় বলের মান কিন্তু এখনো চেঞ্জ হয় না, এরপরে গেলে আস্তে আস্তে চেঞ্জ হবে। তো তুমি দেখো যে এরকম ছোট্ট ছোট্ট জায়গার জন্য তুমি কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট বলের কৃতকাজের যে ফর্মুলা ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা অ্যাপ্লাই করতে পারো, তাই না? সো তাহলে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তখন আমরা ছোট্ট একটা জায়গা তার জন্য কাজটা হবে ছোট্ট, তো তাহলে আমাদের কৃতকাজ কি পাবো, ডি ডাব্লিউ পাবো, ঠিক আছে? ডি ডাব্লিউ পাবো, বল অ্যাপ্লাই করছি এন্ড দেন সরণের মানটা কি খুবই ছোট, ডি এস cos 0 ডিগ্রি। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলের যে মানটা পাবো এফ ইন্টু ডিএস, ডিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ইন্টু ডিএস। সো এখন এখান থেকেই তুমি জিনিসটা কিন্তু বুঝতে পারবা। তো কথা হচ্ছে এখানে কি আমরা ডিএস দিব, আমরা তো দৈর্ঘ্যটাকে রিপ্রেজেন্ট করতেছি এল দিয়ে, তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কিভাবে, ডিএল দিয়ে। তো এখন দেখো যে এই প্রত্যেকটা ছোট 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 পার্টকে তুমি যদি একসাথে বড় করো, কম্বাইন করো, তাহলে দেখো যে এইখানে ছোট একটা পার্ট ছোট একটা পার্ট এভাবে অসংখ্য ছোট ছোট পার্টকে যদি কম্বাইন করো তাহলে টোটাল এইখানে তোমার কৃতকাজের মানগুলা পেয়ে যাবে। তাহলে তুমি দেখো এরকম ছোট ছোট অসংখ্য অসংখ্য ছোট ছোট পার্ট, ছোট ছোট কৃতকাজের মান তুমি যদি সবগুলাকে যোগ করো তাহলে তুমি টোটাল কৃতকাজের মানটা পেয়ে যাবে। তো তখনই কনসেপ্টটা আসে কি আমাদের অ্যান্ট্রিগেশনের। অ্যান্ট্রিগেশন করব কিভাবে, এই এফটিএল টাকে অ্যান্ট্রিগেশন করতে হবে, তাই না? তো এখন কথা হচ্ছে এটা ছোট ছোট পার্ট গুলাকে যোগ করতে আমাদের সাহায্য করবে। এখন তোকে বলতে হবে যে তুমি কোথা থেকে কোথা পর্যন্ত যোগ করো, এটা তো বলে দিতে হবে কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় শেষ করবা, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আমাদের লিমিট, ঠিক আছে? তো এখন আমাদের এখানে লিমিটটা বলে দিতে হবে। তো দেখো আমাদের কাজটা শুরু হবে কোথা থেকে, এই যে এখান থেকে কাজটা শুরু হবে আর এখানে যে কাজটা শেষ হবে। সো এইখানে তাহলে কাজটা শুরু হয়েছে যখন, তখন আমাদের এল দৈর্ঘ্য বৃদ্ধির মানটা ছিল 0, আর যখন এখানে চলে আসছে তখন আমাদের টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিটা পাইছিলাম স্মল এল ফুলটা পাইছি। সো তো তাহলে সিম্পলি চিন্তা করো এইখান থেকে এই যে ডিএল বলতে কি বোঝায়, ডিএল বলতে বোঝায় এটা হচ্ছে চলক, ঠিক আছে? তো এখন আমরা নর্মালি ডেরিভেটিভের ক্ষেত্রে তো তোমরা পরিচিত আই গেস। সো যখন তোমরা পড়ো ডিডব্লিউ বা ডিডিএক্স, সো এখানে আমরা বলি যে চলককে, ভেরিয়েবল হচ্ছে এক্স মানে অপরিবর্তনশীল। তো সিমিলারলি অ্যান্ট্রিগেশনের ক্ষেত্রে এখানে ডিএল যেটা, এটার এই যে ডিএলটা, এই এলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চলক, বুঝতে পারছো? এখানে ডি এক্স যেরকম চলক এখানে এলটা চলক, এলটা চলক মানে কি এলটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। এখানে ডেরিভেটিভটা মানে সরি ইন্টিগ্রেশনটা ইলাবোরেটলি দেখাইতেছি, এরপরে আর দেখাবো না আরকি, ঠিক আছে? সো তাহলে দেখো যে সিম্পলি এখান থেকে আমি বলতে পারি যে এটা শুরু হবে, তার মানে এই এলটা চলক, তো এলটা শুরু হবে 0 থেকে এন্ড দেন শেষ হবে কোথায় যে, তো এইটাকে বলা হয় আমাদের লোয়ার লিমিট, আর এরপর কোথায় যে শেষ হবে একদম টোটাল এলে, তাই না? তো তাহলে সেটাকে বলা হয় চলো আমাদের আপার লিমিট।
তো কেন আমি এখানে 0 থেকে L বসাইলাম? কারণ আমাদের চলক কোনটা? চলকটা হচ্ছে L। আর L এর পরিবর্তনটাকেই আমি এখানে কি করেছি? বসাইছি। ঠিক আছে? সো I guess এটুকু বুঝা গেছে। তো এখন দেখো যে এই পাশেও তো একটা dw আছে। সো dw এর ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে লিমিটটা কি? এক্ষেত্রে চলক কে? w। তো কৃতকাজটা আমি কিভাবে বের করব? সো দেখো যে এইখান থেকে শুরু হইছে। তো এখানে কৃতকাজ কি হয়েছিল? এখানে তো আমাদের সরণ 0, কৃতকাজ 0। আর এখানে যে আমি টোটাল কৃতকাজটা পেয়ে যাবো। সো টোটাল কৃতকাজটাকে আমি w দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের এখান থেকে আমি যেটা পাবো 0 থেকে w, এটা হবে আমাদের লিমিট। সো I guess এই লিমিটটা বোঝা গেছে। সো তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু করলে লেখা শেষ। ওকে? সো তাহলে উপরের যে এটা লিমিটটা লিখলাম সেটা হচ্ছে আমাদের আপার লিমিট। নিচের যে লিমিটটা লিখলাম সেটা হচ্ছে লোয়ার লিমিট। সো এখন আমরা একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। ওকে? সো এখন এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে। এটা কিরকম? যদি x স্কয়ার dx হয় তাহলে এটাকে আমরা এভাবে এই ফর্মুলা এপ্লাই করতে পারি যে x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c। ওকে? সো এই ফর্মুলাটাই আমরা হচ্ছে এখানে এপ্লাই করব। সো তাহলে দেখো যে এখানে dw এই পার্টটাকে কি আমি এভাবে চিন্তা করতে পারি না? w টু দি পাওয়ার 0 ইনটু dw। ওকে? ওকে। সো তাহলে এখান থেকে আমাদের লিমিটটা কত? 0 থেকে w। আর এখানে এই f এর মানটাকে আমরা একটু রিপ্লেস করে দিব। কিভাবে রিপ্লেস করে দিব? সো দেখো যে f এর মানটা আমরা একটু আগে পড়ে আসছি না? ইয়ং এর গুণাঙ্ক f a পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। সো আমরা তো এই কাজটা কি দৈর্ঘ্য বিকৃতির জন্যই তো দেখতেছি। তো তাহলে আমরা এই ফর্মুলাটা এখান থেকে ইউজ যদি করি তাহলে f এর যে মানটা সেটা আমাদের কাছে চলে আসবে y a l ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল A। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের f এর মানটা। আই গেস এটুকু বোঝা গেছে। সো এখন আমরা যেহেতু দৈর্ঘ্য পীড়নের জন্য কৃতকাজ বের করতেছি, সো দৈর্ঘ্য পীড়নের সূত্র থেকে আমরা এটা ইউজ করব। সো সেটা কি? y a এটা ইনটু হচ্ছে আমাদের এখানে dl। সো আই গেস যে এটুকু সবার ক্লিয়ার। সো কেন এই ফর্মুলাটা ইউজ করছি সেটাও ক্লিয়ার। সো এখন আমরা হচ্ছে ফর্মুলা এপ্লাই করব। সো এখানে যে একটু আগে বললাম যে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা এপ্লাই করতে পারি। সো x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো সেই ফর্মুলাটা যদি আমরা এপ্লাই করি তাহলে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 আর লিমিটটা কি হবে? 0 থেকে w। ঠিক আছে? সো এরপরে দেখো যে এইখানে যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করো, এখানে y একটা হচ্ছে গুণাঙ্ক বা ধ্রুবক। ঠিক আছে? এরপর l এইটাও কিন্তু একটা ধ্রুবক। তোমার আদি দৈর্ঘ্য এটা কি তুমি কখনো মানে আদি দৈর্ঘ্য, আদিতে যে দৈর্ঘ্যটা নিচ্ছ সেটাকে বল প্রয়োগ করে চেঞ্জ করছো। তো চেঞ্জ যেটা হইছে সেটাকে আমি স্মল l দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর আদি দৈর্ঘ্য এটা তো কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। এরপর আদি যে ক্ষেত্রফলটা সেটাও একটা কনস্ট্যান্ট। তার মানে এই ৩ টা জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কনস্ট্যান্ট। চলককে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যেটা এখানে d এর সাথে যেটা আছে সেটাই চলক। তাহলে l টা হচ্ছে চলক। আর বাকি সবগুলা কনস্ট্যান্ট। তো বাকি সবগুলা কনস্ট্যান্ট কে তুমি এখান থেকে বাহিরে বের করে নিয়ে আসবা। কারণ কনস্ট্যান্ট কে সামনে রেখে দিতে হয় ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের সময়। এগুলাকে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করা লাগে না। সো তাহলে এগুলাকে বাহিরে যদি তুমি বের করে নিয়ে আসো y a স্মল l, এরপরে বাকি ইন্টিগ্রেশনটা এভাবে রাখো। ওকে? সো তাহলে এখান থেকে তুমি দেখো যে এটা কি পেলাম? এটা তাহলে পাবা w 0 থেকে w YAL। এখন এটাকে ফর্মুলা করো L ইনটু DL। তো তাহলে দেখো এটাকে আমি L এর উপর পাওয়ার মনে মনে 1 চিন্তা করতে পারি। তাহলে আবারও x টু দি পাওয়ার n এর ফর্মুলা। আর আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা তো মাত্রই দেখে আসছি। সো তাহলে এটা এপ্লাই করো। তাহলে এখান থেকে তুমি কি পাবা? L টু দি পাওয়ার 1 প্লাস 1, 1 প্লাস 1 আর লিমিটটা এভাবে যদি তোমার ইন্টিগ্রেশন করা শেষ হয়ে যায় তাহলে লিমিটটা থার্ড ব্র্যাকেট দিয়ে উপর নিচে লিখে দিবা। সো এখন হচ্ছে আমাদের পরের লাইনটাতে যদি যাই, ছোট্ট একটু ক্যালকুলেশন এখানে। তো তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারবো এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 0 থেকে এল, তাই না? সো এখন তুমি জাস্ট সিম্পলি কি করো যে লিমিটটা বসিয়ে দাও। সো এখানে যদি লিমিট বসাও তাহলে দেখো আপার লিমিট বসাবা একবার, তারপর লোয়ার লিমিট বসাবা, মাঝখানে বসবে কি মাইনাস। বসানো বলতে হচ্ছে জাস্ট এই ডাব্লিউ এর পরিবর্তে একবার আপার লিমিট, ডাব্লিউ এর পরিবর্তে একবার হচ্ছে জিরো। ঠিক আছে? তো ডাব্লিউ মাইনাস জিরো পাবা। আর এই পাশে দেখো কি পাবা? এই পাশে যদি বসাও একবার আপার লিমিট বসাও তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, কারণ এল এলই দিয়ে রিপ্লেস করতেছি। আর জিরো যদি বসাও তাহলে জিরো স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো তাহলে আমাদের ইন্টিগ্রেশন কিন্তু টা। সো এখানে জিরো ডাব্লিউ মাইনাস জিরো এটা আলটিমেটলি তো ডাব্লিউ কে রিপ্রেজেন্ট করতেছে। সো এই টোটালটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে যেটা আসবে দেখবা ওয়াই এ সরি ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এল। ক্যালকুলেশন করলে এটা আসবে, কারণ এই পাশে জিরোটা তো বাদ, তাই না? এই জিরোটা বাদ। তো তাহলে আমাদের কৃতকাজের ফর্মুলাটা কি আসলো? হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2l। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সরি জাস্ট এট। তো তাহলে এটা হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা। এটা হচ্ছে আমরা সূত্র হিসেবে মনে রাখবো। ওকে? এটা দিয়ে আমাদের ম্যাথ আসবে আর কি। সো এখন তুমি দেখো যে এইটা এই পার্টটুকু একটু এখানে ইউজ যদি করো, এই পার্টটুকু এখানে ইউজ করো। সো তাহলে দেখো যে আমি ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এটাকে লিখতে পারি এফ, তাই না?
ওয়াই এ এল ইন্টু এল ডিভাইডেড বাই এল। সো তাহলে এই পার্টটুকু আমি লিখতে পারবো এফ। তাহলে আমি কি পাবো? এফ ইন্টু এল, কৃতকাজের মানটা। ঠিক আছে? তো এইটা কেন দেখালাম? এটা দেখানোর একটা কারণ আছে। তো তুমি যদি এখান থেকে দেখো যে এটা দেখানোর আরেকটা কারণ হতে পারে, দেখো যে আমরা প্রথমে যে ভুল কৃতকাজটা পাইছিলাম, তো সেটা কত ছিল? সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এল। সো এটার সাথে দেখো যে আলটিমেটলি ইন্টিগ্রেশন করে হাফ গুণ আসছে। ঠিক আছে? সো এটাই আর কি। সো দেখালাম আর কি যে অ্যাকচুয়ালি তখন হাফটা মিসিং গেছিল আর কি। সো এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখবো। সো তুমি যদি এখানে ভালোভাবে খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু কি আসছে আমাদের? সরি, ডাব্লিউ ইকুয়াল টু হাফ এফ ইন্টু এল। ঠিক আছে? সো এখান থেকে এটা একটা ফর্মুলা, আর ডব্লিউ ইকুয়াল টু আমাদের বেসিক যে ফর্মুলাটা আসছে হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এল। সো এই দুটো আমরা ফর্মুলা আপাতত আমরা কি করবো? মনে রাখবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা। সো এইটা মনে রাখবো, এটাও মনে রাখবো। ওকে। সো এরপরে আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে y ইকুয়াল টু আমরা একটু আগে কি পেয়েছিলাম? f ডিভাইডেড বাই a, l ডিভাইডেড বাই স্মল l। বা এখান থেকে আমি কি বলতে পারি দেখো তো? বারবার লিখতেছি যাতে তোমাদের মনে থাকে আর কি। fl ডিভাইডেড বাই a স্মল। সো এখান থেকে তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, তো এখান থেকে তুমি যদি খেয়াল করো y ইন্টু a l, এটাকে এভাবে লিখতে পারো না? y ইন্টু a l ইকুয়াল টু f ইন্টু ক্যাপিটাল L। তাহলে এখান থেকে তুমি বলতে পারো f l ইকুয়াল টু y a l। সো এখন তুমি একটা কাজ করো, যে f টাকে এই পাশে রেখে এটাকে এভাবে লেখাই তো যায়। তো এখন তুমি যদি সিম্পলি দেখো যে এই পার্টটার যা কিছু আছে সব কিন্তু আমাদের কনস্ট্যান্ট, তাই না? তো এখন তোমাকে যদি কেউ একজন বলে যে এফ ভার্সেস এল এর গ্রাফটা, এফ ভার্সেস এল এর গ্রাফ, তো তাহলে গ্রাফটা কিরকম হবে? তো সেই জন্য কিন্তু আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি। তো তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভাইয়া, যে এই বরাবর যদি এই বরাবর যদি হচ্ছে আমাদের এফ থাকে, এই বরাবর যদি এল থাকে, তো গ্রাফ কিভাবে করি? গ্রাফে সবসময় হচ্ছে গ্রাফ আঁকার জন্য আমাদেরকে সবসময় এরকম একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে হয়, যেখানে ওয়াই বরাবর যেটা আসে সেটা এরকম সিঙ্গেল রাখবো আমরা সবসময়। তো সিঙ্গেল রাখছি, দেখছো? এন্ড দেন এই পাশে দেখো এল চলে আসছে, তাই না? তো এখন আমি চাইলে এটাকে কি ওয়াই দিয়ে রিপ্লেস করে দিতে পারি, আর এইটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এম। তো তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? ওয়াই ইকাল টু এম এক্স এর একটা গ্রাফ, তাই না? তো তাহলে ওয়াই ইকাল টু এম এক্স এর গ্রাফ আমাদের মূল বিন্দু পাবে। তো মূল বিন্দু আমি এরকম একটা সরলরেখা পাবো। ঠিক আছে? তো তাহলে আমাদের এফ ভার্সেস এল এর যে গ্রাফটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মূল বিন্দুগামী। সো তাহলে এখন যদি তুমি আমাকে বলে যে এই গ্রাফের সাপেক্ষে এরিয়াটা বের করো, এই গ্রাফের এরিয়াটা কি? সেই এরিয়াটা কি? যে ও যতটুকু অংশ অ্যাকচুয়ালি এই এক্স অক্ষের সাথে কাভার করছে বা এল এর সাথে কাভার করছে, এই যে এই পার্টটুকু আবদ্ধ অঞ্চল, তো এটার এরিয়াটা কি হবে? সো দেখো, এটা তো অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ। সো ত্রিভুজের এরিয়া কিভাবে বের করে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। সো তুমি যদি দেখো যে এই ত্রিভুজটার ভূমিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এল, আর উচ্চতাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এফ, তাই না? তো তাহলে এফ ইন্টু, তো তুমি যদি ভালোভাবে খেয়াল করো, একটু আগে আমাদের কৃতকাজের ফর্মুলা কিন্তু এটাই ছিল, হাফ ইন্টু এফ ইন্টু এল। তো তাহলে আমরা এখান থেকে যেই কনক্লুশনে আসতে পারি, যে আমাদের এফ ভার্সেস এল এর গ্রাফের কৃতকাজের মানটা, কৃতকাজের যে মানটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এফ ভার্সেস এল এর যে গ্রাফের এরিয়া সেটা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কখনো কখনো এমসিকিউ বা সিকিউ তে আসতে পারে আর কি। বুঝতে পারছো? সো এটা যখন আমরা ম্যাথ দেখবো তখন বুঝতে পারবো আর কি। সো আই গেস যে এখন পর্যন্ত যতটুকু দেখাইছি সবটুকু ক্লিয়ার। সো এরপরে আমাদের যে জিনিসটা আসবে, যে আমরা কৃতকাজ দেখলাম, এখন আরেকটা টার্মের সাথে এই চ্যাপ্টার আমাদেরকে পরিচিত করে, যে একক আয়তনে কৃতকাজ। ঠিক আছে? তাহলে টার্মটা হচ্ছে কি? একক আয়তনে কৃতকাজ। সো এইটা আর আহামরি তো কঠিন কিছু না, আমরা অলরেডি কৃতকাজ দেখে আসছি। ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এল। হ্যাঁ, এটা দেখে আসছি। সরি, টু ক্যাপিটাল। তো এটা আমরা দেখে আসছি। তো এখন কথা হচ্ছে যে এখান থেকে একক আয়তনের কৃতকাজ কিভাবে বের করবো? তো এটাকে আমাদের একক আয়তন, এটা তো আমাদের টোটাল আয়তনের কৃতকাজ, তাই না? ভি আয়তনের কৃতকাজ। তো এখন একক আয়তনে কি? টোটাল আয়তন দিয়ে ভাগ করতে হবে। মানে আমি বলতেছি যে ভি আয়তনের কৃতকাজটা হচ্ছে আমাদের ডব্লিউ, একক আয়তনে কৃতকাজটা কি হবে? ডব্লিউ ডিভাইডেড বাই ভি। তো এইটার হচ্ছে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন আছে আমাদের বইতে, যেটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডব্লিউ ডিভাইডেড বাই ভি, যেটাকে আমরা এভাবে বলতে পারি ওয়াই এ স্মল এল স্কয়ার ডিভাইডেড বাই টু এল ডিভাইডেড বাই ভি, তাই না? সো এতটুকু পর্যন্ত তো আই গেস বুঝতে পারছি। সো এখন তুমি এখানে ভিটাকে দেখো, ভি ইকুয়াল টু কি? অ্যাকচুয়ালি আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। সো এখন আমাদের ভি এর দৈর্ঘ্য প্রস্থটা, এটা তো আমাদের এরিয়া, এটার সাথে যদি আমাদের টোটাল দৈর্ঘ্যটাকে গুণ দেই, মানে হচ্ছে আমাদের উচ্চতাটাকে যদি এভাবে কনসিডার করি যে ক্যাপিটাল এল দিয়ে, তাহলে আমাদের এ ইন্টু এল, এটা অ্যাকচুয়ালি কি বোঝাবে? টোটাল আয়তনটাকে বোঝাবে। তো তাহলে এখান থেকে হচ্ছে আমরা সিম্পলি এইটাকে এখানে রিপ্লেস করে দিতে পারি, তাই না? এ এল দিয়ে
এ ক্যাপিটাল এল, অবশ্যই ক্যাপিটাল এল, এটা মনে রাখবা, ক্যাপিটাল এল কিন্তু এটা। সো তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে হাফ ওয়াই এল ডিভাইডেড বাই এল হোল স্কয়ার। সো এই জিনিসটা আমাদের অ্যানাদার ফর্মুলা, এটা আমরা সবাই মনে রাখবো। সো এটার সাথে বাকি এরপরে অনেকগুলো ফর্মুলা মিল আছে, সো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, স্টার দেওয়া। আর এইখান থেকে হচ্ছে এই ফর্মুলাটাকে মনে রাখবো, কৃতকাজের হচ্ছে হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আর আমাদের একক আয়তনে যে কৃতকাজ সেটার ফর্মুলাটা হচ্ছে হাফ ওয়াই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল হোল স্কয়ার। সো এখান থেকে তুমি আরেকটা জিনিস নিয়ে আসতে পারো। সো তুমি দেখো এখানে তো ওয়াই এর মানটা বসাইতে পারো, তাই না? সো ওয়াই এর মানটা যদি তুমি এখানে বসাও তাহলে ইউ ইকুয়াল টু কি আসবে? ইউ ইকুয়াল টু আসবে এ স্মল এল, ঠিক আছে? আর এখানে কি আসবে? এল ডিভাইডেড বাই এ হোল স্কয়ার। সো তাহলে এখান থেকে তুমি সিম্পলি দেখো এফ বাই এ ইন্টু এল বাই এল পাবা। সো তুমি দেখো যে এইটুকু, প্রথম পার্টটুকু এইটুকু হচ্ছে আমাদের পীড়ন, সেকেন্ড পার্টটুকু এইটুকু হচ্ছে আমাদের বিকৃতি। সো তাহলে এখান থেকে আমি সিম্পলি বলতে পারি ইউ বা একক আয়তনে কৃত কাজ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো এইটুকুই ছিল ওভারঅল আমাদের। সো তাহলে আমাদের দৈর্ঘ্য পীড়ন সংক্রান্ত সবকিছু দেখা শেষ।